মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ব্ল্যাক ডক্টর। আজকের গল্প পাঠে অর্ণব, সুমনা, অনুপম, সুমনা, তনিমা, জ্যোৎস্না, তুহিন, কুন্তল, শমিক, তমাল, সচ্চিদানন্দ, তাপস এবং আমি মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ব্ল্যাক ডক্টর। এই ডক্টর লানা, যদি অভয় দেন তবে একটা প্রশ্ন করতে পারি? শুনি, আপনার প্রশ্নটা কি? আপনি এই বিশপস ক্রসিং এ কেন এলেন? এখানে যারা আছে তারাও এই গ্রাম ছেড়ে চলে যেতে চান, কিন্তু আপনি এখানেই এলেন। কই, এই বিশপস ক্রসিং তো খারাপ নয়। চারিদিকে এত সবুজ, এখানে পাখিরা আমাদের ঘুম ভাঙায়, আর আপনাদের মতো আত্মীয় সম মানুষ চারিদিকে। এখানে কোনো ভায়োলেন্স নেই, শুধু শান্তি আর শান্তি। এখানে তো যে কেউ আসতে পারে। কিছুটা ইতস্তত করে রোগী মানুষটি বললেন, না মানে আপনার বাড়ি কোথায় ডাক্তারবাবু? এটা সবাই জানে যে আপনি গ্লাসগো শহর থেকে বিশেষ সম্মানের সঙ্গে ডাক্তারি পাশ করেছেন, কিন্তু এই নিন আপনার প্রেসক্রিপশনটা। ওষুধগুলো কিন্তু সময় মতন খাবেন। এবার আমাকে নেক্সট পেশেন্ট দেখতে হবে। নেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লোকটি ভাব বুঝতে পেরে চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে বেরিয়ে গেলেন। এই হচ্ছেন ডক্টর অ্যালোয়সিয়াস লানা। নিজেকে যেন খোলসের মধ্যেই রাখতে ভালোবাসেন। এমনিতে বোঝা যায় যে তিনি বিদেশি, সম্ভবত স্প্যানিশ। গায়ের রং প্রায় ভারতীয়দের মতো, ফ্যাকাশে ফর্সা নয়। মাথার চুল কালো কুচকুচে, ঘন কালো ভ্রু জোড়ার নিচে ঝকঝকে চোখে বুদ্ধির ছাপ। অভিজাত ব্যবহার ও চলাফেরা দিয়ে উনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন অতি সহজেই। এলাকার মানুষ তাকে কালো ডাক্তার বলেই উল্লেখ করে। প্রথম দিকে মজা করে বলতো, পরে অবশ্য সম্মান দেওয়ার জন্য বলে। ডক্টর লানা মেডিসিন এবং সার্জারি দুটোতেই ছিলেন সমানভাবে দক্ষ। এমনকি লিভারপুলের মস্ত বড় শহরের নামী ডাক্তারদের ছাড়িয়ে তাঁর নাম ছড়িয়েছিল দিকবিদিকে। লিভারপুলের এক লর্ডের ছেলেকে অপারেশন করে সারিয়ে দেন। ফলে ডক্টর লানা প্রায় ভগবানের পরে স্থান পেয়ে যান। তাকে দেখতে খুবই সুন্দর ছিল, আর ব্যবহারও এত বিনীত যে আপামর জনগণ তাকে পছন্দ করত। কিছু মানুষ ছাড়া আর কেউ তার বংশ পরিচয় নিয়ে মাথা ঘামাত না। তবুও ডক্টর লানার বিরুদ্ধে সবাইয়ের একটাই অভিযোগ ছিল, তিনি বিয়ে করছেন না কেন। তার ভালো পসার, অনেক ধন সম্পত্তির মালিক হয়েছেন। ডক্টর লানার বাড়িটাও দেখবার মতো। নিরুৎসাহিত ডক্টর লানার কাছে বিয়ের সম্বন্ধ কম আসেনি। উনি সেগুলো সযত্নে এড়িয়ে গেছেন। অবশ্য শেষ পর্যন্ত উনি হার মানলেন। লি হল নামে একটা বাড়ির মেয়ে মিস ফ্রান্সেস মটনের সঙ্গে ডক্টর লানার বিয়ে ঠিক হয়েছে। বস্তুতই এতে সবাই একটু হকচকিয়ে গেছিল। সবার মনে একটাই জিজ্ঞাসা সৃষ্টি হলো, এটাও কি সম্ভব? বাবা মাহীন ফ্রান্সিস থাকে তার ভাই আর্থারের সঙ্গে। ওদের সম্পত্তির পরিমাণ কম নয়। আর্থারই সম্পত্তি দেখাশুনো করে। ফ্রান্সিসের চেহারায় আভিজাত্য রয়েছে। ডানা কাটা পরি না হলেও ফ্রান্সিসকে সুন্দরী বলা চলে। স্বভাবটা ভারী চমৎকার, নম্র আর সংবেদনশীল। ডক্টর লানা একটা পার্টিতে ওকে দেখেন, আর যেই ওর সঙ্গে কথা বলেন। তারপর যা হয়, একে অপরকে পছন্দ হলো। তারপর কিছুদিন মেলামেশার পরেই এই বিয়ের প্রস্তাব। ফ্রান্সিস, উইল ইউ ম্যারি মি? ফ্রান্সিস কেমন লাজুক হয়ে যান, বলেন, যদি তোমার তাড়া থাকে তবে আমার ভাই আর্থারের সাথে কথা বলো। বলেই কফি কাপের আড়ালে ফ্রান্সিস তার লাজুক মুখ লুকোনোর চেষ্টা করলেন।
বুঝলাম, বিড়ালের গলায় ঘন্টাটা আমাকেই বাঁধতে হবে। তাই সই, আমি তোমার ভাইয়ের কাছে গিয়ে তোমাকে চেয়ে নেব। যদি না দেয়? বোঝাবো। তাতেও যদি না দেয়? তবে তবে তোমাকে আমি ছিনিয়ে নেব। তাছাড়া এসব কথা আসছে কেন? আমি তো দেখতে শুনতে খারাপ নই, গায়ের রংটা একটু কালো, এই যা। আমার সামাজিক স্বীকৃতি আছে, সবাই বলে আমার ডাক্তারিতে জাদু আছে, ভালো বাড়ি আছে, আই হ্যাভ লট অফ মানি। তবে কেন কেন এই অপ্রাসঙ্গিক ভয়ের কথা বলছো? ফ্রান্সিস চুপ করে থাকেন। তার লাজুক ভাব কেটে গেছে, তার ভ্রু কুঁচকে গেছে, সেটা লানার চোখ এড়ায়নি। ফেব্রুয়ারি মাসে ঠিক হলো যে আগস্ট মাসে বিয়ে হবে। ডাক্তারের বয়স 37 এবং ফ্রান্সিসের বয়স মাত্র 24 হলেও সব মিলিয়ে ওদের জুটিটা ভালোই হয়েছে বলে সবার ধারণা। 3রা জুন আর্জেন্টিনার বুয়েন্স আইরেস থেকে ডক্টর লানার নামে একটা খামে ভরা চিঠি এলো। পোস্টমাস্টারের মনে হলো খামের উপর ঠিকানাটা কোনো পুরুষের হস্তাক্ষর। এই প্রথম ডক্টর লানার নামে বিদেশ থেকে কোনো চিঠি এলো। তাই পোস্টমাস্টার নিজেই সেই চিঠি ডক্টর লানাকে দিতে তার বাড়ি গেলেন। ডক্টর লানার সঙ্গে দেখা করে বললেন, ডাক্তার, আপনার নামে আর্জেন্টিনার বুয়েন্স আইরেস থেকে একটি চিঠি এসেছে। এই প্রথম কারো চিঠি আপনার নামে এলো, তাই নিজেই দিতে এলাম। অন্য কারো হাতে দিলে যদি এটা আপনার কাছে কোনোভাবে না পৌঁছই। আমার নামে চিঠি? ডক্টর লানা অবাক হলেন। তারপর পোস্টমাস্টারের হাত থেকে চিঠিটা খুব সাবধানে নিলেন। চিঠিটাকে দেখার আগেই বললেন, থ্যাঙ্কস। মানে আমরা জানি আপনার কেউ নেই, কিন্তু এই চিঠি আসলে আমি কৌতূহল চেপে রাখতে না পেরে নিজেই চলে এসেছি। এই চিঠি কি আপনার কোনো আত্মীয় পাঠিয়েছেন? পোস্টমাস্টারের কথায় ডক্টর লানা স্বভাবতই একটু বিরক্ত হলেন, কিন্তু নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখেই বললেন, আপনার সঙ্গে অন্য কোনো দিন বসা যাবে, তখন না হয় কথা হবে সব। এখন বুঝতেই পারছেন পেশেন্টরা আমার জন্য অপেক্ষা করছেন। সো নাও আই নিড টু গো ইমিডিয়েটলি। নমস্কার। পোস্টমাস্টার বেচারা হতাশ হলেন। তারপর অনিচ্ছা সত্ত্বেও চেম্বার থেকে বেরিয়ে এলেন। পরের দিন অর্থাৎ 4 জুন ডক্টর লানা ফ্রান্সিসদের বাড়িতে গেলেন। মিস ফ্রান্সিসের সঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তা চলল, তবে শেষের দিকে বেশ উত্তেজনাপূর্ণ কথাবার্তা হলো দুজনের মধ্যে। ফলে ডাক্তার বেশ উত্তেজিত অবস্থায় বাড়ি ফিরলেন। বাড়িতে এসেই উনি নিজেকে আলাদা করে ফেললেন। এদিকে মিস ফ্রান্সিসও সারাদিন আর নিজের ঘর থেকে বেরোলেন না। বাড়ির পরিচারিকা বেশ কয়েকবার ফ্রান্সিসকে কাঁদতে দেখেছেন। এমন রহস্যময় পরিস্থিতির ফলে সবার মধ্যেই গুঞ্জন লেগেই থাকত। মানুষ বড় বিচিত্র, তাই একজন এক রকমের গল্প তৈরি করে ফেললেন। এমনভাবেই 1 সপ্তাহের মধ্যে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে ডাক্তার ও ফ্রান্সিসের বিয়ে হচ্ছে না। ডাক্তার নাকি ফ্রান্সিসের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মিস ফ্রান্সিস খুবই মর্মাহত, আর সেটা তার ভাই আর্থারের পছন্দ হয়নি। সেই কারণেই আর্থার নাকি ডাক্তারকে চাবুক দিয়ে মারবেন বলে হুমকি দিয়েছেন। আসল ঘটনা কি সেই খবর কারো কাছে নেই। মানুষের মুখে মুখে নানান গল্প ঘুরছে। ডক্টর লানা মিস ফ্রান্সিসের বাড়ি যাওয়া বন্ধ করে দিলেন, এমনকি চার্চে যাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। অর্থাৎ তিনি ফ্রান্সিসকে সম্পূর্ণ এড়িয়ে চলতে লাগলেন। স্থানীয় খবরের কাগজে বিজ্ঞাপনদাতার নামবিহীন প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে অনেকেই অনুমান করল যে ডাক্তার তার চেম্বারটাও বিক্রি করে দিতে চাইছেন। পরিস্থিতি এমন জটিল আর রহস্যময় যেখানে কিছুই বোঝার মতো অবস্থায় নেই। এই রকম যখন পরিস্থিতি, তখন 21 জুন সোমবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন পুরো ব্যাপারটাই আর স্থানীয় গল্পগুজব কিংবা কানাঘুষোর পর্যায়ে রইল না। সকলের চোখের সামনেই ঘটনাটা ঘটল। হয়েছে কি, ডাক্তারের বাড়িতে কাজ করতেন 2 মহিলা, মার্থা এবং মেরি।
প্রথমজন গৃহস্থালির তত্ত্বাবধান করতেন, আর মেরি ছিল মেইড সার্ভেন্ট। এছাড়াও আরও দুজন ছিলেন, একজন কম্পাউন্ডার এবং একজন ঘোড়াগাড়ির চালক অর্থাৎ কোচওয়ান। দুজনেই থাকতেন বাড়ির কম্পাউন্ডের আউট হাউসে। ডাক্তারের অপারেশন থিয়েটারের পাশেই ছিল তার পড়ার ঘর। অনেক রাত অবধি ডাক্তার সেখানে পড়াশুনো করতেন। অপারেশন থিয়েটারের একটি দরজা ছিল বাইরের দিকে। কেউ এই দরজা দিয়ে যাওয়া আসা করলে বাড়ির লোকে কেউ জানতে পারতেন না। অনেক সময় রাতের দিকে কোনো রোগী এলে তারা বাড়ির মেন গেটে না গিয়ে এই দরজা দিয়েই ডাক্তারের কাছে যেতেন। 21শে জুন রাত 9:30টার সময় মার্থা ডাক্তারের পড়ার ঘরে গিয়ে দেখেন ডাক্তার পড়াশুনোয় ব্যস্ত। স্যার, অনেক রাত হলো, এবারে ঘুমোতে যাওয়া উচিত। হ্যাঁ মার্থা, ঘুমোনো উচিত, কিন্তু সব উচিত কাজ কি সব সময় করা সম্ভব হয়? হয় না। আমার একটু পড়াশোনা না করলেই যে নয়। দেখছো না চারিদিকে কেমন নতুন নতুন রোগের প্রাদুর্ভাব হচ্ছে। সে তো ঠিক আছে, কিন্তু রুগীদের তো আপনিই দেখবেন, আর আপনি অসুস্থ হলে পেশেন্টগুলোর কি অবস্থা হবে একবার ভাবুন। ডাক্তার একটু বিরক্তই হলেন, কিন্তু বিরক্তি চেপে রেখে বললেন, মার্থা, তুমি এখন যাও, আমার সময় হলে আমি শুয়ে পড়ব। গুড নাইট মার্থা। মার্থা নিঃশব্দে মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে আসেন। মেরির ঘরে আলো জ্বলতে দেখে মার্থা ঘরে উঁকি মারেন। দেখেন মেরি তখনও কি করছে। মেরি, রাত হলো, এখনো কি কাজ শেষ হয়নি? একমনা মেরি যেন একটু চমকে গেলেন, বললেন, এই হলো বলে। হ্যাঁ, এবার শুয়ে পড়ো, আর যেন তোমার ঘরে আলো জ্বলতে না দেখি। মাথা, আর 2 মিনিট দাও, হাতের কাজটা শেষ করে শুয়ে পড়ছি। হ্যাঁ, তাই করো। গুড নাইট। তারপর মার্থা রাত 11:45 পর্যন্ত বাড়ির টুকিটাকি কাজে ব্যস্ত থাকেন। হলঘরের ঘড়িটায় যখন 11টা বাজছে তখন মার্থা নিজের ঘরে যান, তারপর শুয়ে পড়েন। তার 15-20 মিনিট পরে বাড়ির মধ্যে থেকে একটা তীব্র চিৎকার তার কানে আসে। সাথে সাথে ড্রেসিং গাউন পরে মার্থা দৌড়ে যান ডাক্তারের পড়ার ঘরের দিকে। ঘরের দরজায় তিনি টোকা দিলে ভেতর থেকে আওয়াজ আসে। কে? স্যার, আমি মার্থা। তুমি এখনই নিজের ঘরে চলে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কিন্তু স্যার, ওই চিৎকার কিসের? কি ভীষণ চিৎকার! আহ মার্থা, তোমাকে চলে যেতে বললাম না? যাও যাও, এক্ষুনি যাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, তবে কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন স্যার, প্লিজ। হ্যাঁ, তাই করব, এখন যাও। এক প্রকার মার্থাকে তাড়িয়ে দিলেন ডক্টর লালা। কথাগুলো কর্কশ লাগলো, আর এই ধরনের কথা বলা ডাক্তারের স্বভাব বিরুদ্ধ হলেও মার্থার ধারণা কথাগুলো ডাক্তারেরই। গলার আওয়াজও তারই মনে হলো। রাত 11:30 নাগাদ মার্থা নিজের ঘরে ফিরে আসে। রাত 11টা থেকে 12টার মধ্যে কোনো সময়ে ডাক্তার লানার সঙ্গে দেখা করতে আসেন মিসেস ম্যাডিং। তার স্বামী টাইফয়েডে ভুগছিলেন। ডাক্তার বলেছিলেন রাতের দিকে রোগীর অবস্থাটা তাকে জানিয়ে যেতে। মিসেস ম্যাডিং দেখেন ডাক্তারের ঘরে আলো জ্বলছে। মিসেস ম্যাডিং এবার দরজায় ধাক্কা দেন আর ডাক্তারের নাম ধরে ডাকেন, ডক্টর লানা, ডক্টর লানা। দেখছি ঘরের ভিতরে আলো জ্বলছে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়ার শব্দ তো নেই। তবে হয়তো উনি কোথাও গেছেন। না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কাল সকালে এসে রিপোর্টটা করে যাব। অগত্যা উনি গেটের দিকে পা বাড়ান, কিন্তু গেটের কাছে এসে দেখেন এক ছায়া মূর্তি সেই দিকেই এগিয়ে আসছে। ভাবলেন হয়তো ডাক্তারই ফিরছেন, কিন্তু অবাক বিস্ময়ে দেখলেন আগন্তুক আর কেউ নন, ফ্রান্সিস মর্টনের দাদা আর্থার মর্টন। আর্থারের হাবভাবে উত্তেজনা, হাতে একটা চাবুক। মিসেস ম্যাডিং এবার নিজেই তাকে জানালেন, ডক্টর লানা মনে হয় বাড়িতে নেই, আমিও ফিরে যাচ্ছি। আর্থার কর্কশ্বরে বলে উঠলেন, ঘরে যখন আলো জ্বলছে তখন কোনো না কোনো সময় তো ফিরবেনই, আমি অপেক্ষা করব। আর হ্যাঁ, আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ।
মিসেস ম্যাডিং এমন অদ্ভুত ব্যবহার দেখে অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর গেট দিয়ে বেরিয়ে নিজের বাড়ি চলে যান। রাত 3টে নাগাদ অসুস্থ মিস্টার ম্যাডিংয়ের অবস্থার দ্রুত অবনতি হয়। মিসেস ম্যাডিং উদ্বিগ্ন হয়ে আবার ডাক্তারের বাড়িতে যান। বাড়ির কম্পাউন্ডে ঝোপের আড়ালে একটা লোককে তিনি দেখতে পান। মিসেস ম্যাডিংয়ের ধারণা, লোকটা নিশ্চয়ই আর্থার মর্টন। যাই হোক, এ ব্যাপারে আর মাথা ঘামিয়ে লাভ নেই, বরং বাড়ির কাছে গিয়ে দেখি। আরে, এখনো পড়ার ঘরের সেই আলোটা একই রকম ভাবে জ্বলছে। মিসেস ম্যাডিং বহুবার দরজায় ধাক্কা দিলেন এবং জানালায় টোকা দিলেন। ডক্টর লানা, ডক্টর লানা। কিন্তু ডাক্তারের সাড়া পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই জানলার কাঠের ফ্রেম ও পর্দার মাঝে এক জায়গায় একটু ফাঁকা পেয়ে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলেন মিসেস ম্যাডিং। দেখছি ঘরের মাঝখানে একটা বড় বাতি জ্বলছে, টেবিলের ওপর ডাক্তারের বইপত্র যন্ত্রপাতি ছড়ানো। আরে, এ তো ঘরের মেঝের উপর একটা ময়লা সাদা দস্তানা পড়ে আছে। না না, এই তো চোখ শুয়ে গেছে। এ যে দস্তানা নয়, আসলে একটা মানুষের হাত, আর মানুষটা মেঝের ওপর নিশ্চল পড়ে আছে। কি সর্বনাশ! তবে কি ডক্টর লানা? কিছু অন্যরকম ঘটেছে বুঝতে পেরে তিনি মেন দরজায় গিয়ে বেল বাজালেন। কিছুক্ষণের মধ্যেই মার্থা এসে দরজা খোলে। তারপর মিসেস ম্যাডিংকে দেখে মার্থা ভূত দেখার মতন চমকে উঠে বললেন, মিসেস ম্যাডিং, এত রাতে আপনি? মার্থা, শিগগির চলো, ডাক্তারের অপারেশনের ঘরে সাংঘাতিক কিছু ঘটেছে। কি বলছেন কি? হ্যাঁ, ঠিক বলছি। আমার হাজবেন্ডের শরীর ভীষণ খারাপ হওয়াতে আমি ডক্টর লানার কাছে আসি, আর তারপর নাও নাও তাড়াতাড়ি চলো। টেবিলের পাশেই জানলা থেকে একটু দূরে ডক্টর লানা চিত হয়ে পড়ে রয়েছেন। মার্থা তাই দেখে চিৎকার করে ওঠে, ও মাই গড, ও মাই গড! ডাক্তারের দেহের কাছে এগিয়ে মার্থা ডাক্তারকে ভালোভাবে দেখে বললেন, দেখেছেন মিসেস ম্যাডিং, ডাক্তার লানার মুখে ঘাড়ে কালশিটে পড়া আঘাতের চিহ্ন আছে। ও চোখের ওপরেও আঘাত লেগেছে মনে হচ্ছে। মুখ চোখের ফোলা ভাব দেখে মনে হচ্ছে ডাক্তারকে কেউ শ্বাসরোধ করে মেরেছে। অন্তত ডাক্তারের কাছে যতটুকু যা শিখেছিলাম আমার তো তাই মনে হচ্ছে। মিসেস ম্যাডিং বললেন, দেখো মার্থা, ডক্টর অ্যাপ্রন পরে আছেন, পায়ে কাপড়ের চটি। দেখো দেখো, চটি জোড়া কিন্তু পরিষ্কার, তাতে কোনো ময়লা লেগেনি, অথচ কার্পেটের উপর কাদামাখা বুট জোড়ার ছাপ। এর অর্থ কি হতে পারে বলো তো? কি আবার হবে? স্পষ্ট বোঝা যাচ্ছে এটা খুনেরই বুট জোড়া। মেরি, মেরি! হন্তদন্ত হয়ে ছুটে এসে মেরি বলে, আমাকে ডাকছিলে মার্থা? এ কি? ও মাই গড! শান্ত হও মেরি, শান্ত হও। তোমাকে একটা কাজ করতে হবে। যাও, কোচওয়ানকে ডেকে তোলো, ওকে নিয়ে তুমি পুলিশে খবর দাও। উত্তেজিত মেরি কিছু না বলে উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে যায় ডাকতে ডাকতে। কোচওয়ান, কোচওয়ান, তাড়াতাড়ি গাড়ি বার করো, থানায় যেতে হবে। তুমি কিছু জানতে পারোনি? পুলিশ অফিসারের প্রশ্ন শুনে কোচওয়ান বলল, না স্যার, কিছুই জানতে পারিনি। সন্ধ্যের সময় ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে আসার পর উনি আমাকে ছুটি দিয়ে দেন। তারপর ডাক্তার লানাকে কোথা থেকে নিয়ে এসেছিলে? উনি এক পেশেন্ট দেখতে গিয়েছিলেন। আর কোথাও যাওনি তো? না স্যার, এখন তো ডাক্তারবাবু রুগী দেখা ছাড়া আর কোথাও যেতেন না। আগে অফিসার কোচওয়ানের মুখের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জানতে চান, আগে কি? মানে আগে মিস ফ্রান্সিস মর্টনের বাড়ি যেতেন প্রায় প্রতিদিন, কিন্তু গত 1 মাস আর উনি ওদিকে যান না। ফ্রান্সিস মর্টন, আচ্ছা তুমি যাও। এরপর পুলিশ অফিসার কম্পাউন্ডারের জবানবন্দি নিলেন। আচ্ছা, আপনি তো ওনার নিত্যদিনের সঙ্গী, আপনি নিশ্চয়ই বলতে পারবেন। আচ্ছা, ওনার কোনো শত্রু আছে? ডক্টর লানাকে সকলে ভালোবাসে, শ্রদ্ধা করে। বেশিরভাগ মানুষের কাছে উনি ভগবান। অমন মানুষের শত্রু
না না, এ কী করে সম্ভব? কিন্তু স্যার, কিন্তু কি? আমি শুনেছি মিস ফ্রান্সিস মর্টনের ভাই আর্থার মর্টন কোনো কারণে ডাক্তার লানার উপরে ক্ষেপে গেছেন। তবে এটা খুন পর্যন্ত এগোবে, এটা যেন মানা যাচ্ছে না। আবার সেই মর্টন? আচ্ছা, আপনি ওনাকে শেষ কখন দেখেন? উনি সন্ধ্যে 8:30 পর্যন্ত রুগী দেখেন, তারপরে সব কিছু গুছিয়ে নিতে ধরুন 8:40। ঠিক আছে, আপনি যান। সবকিছু দেখে শুনে পুলিশ এই সিদ্ধান্তে এলো যে এই অপারেশনের ঘরের দরজা দিয়েই খুনি ঘরে ঢুকেছিল লোকচক্ষুর আড়ালে। তারপর ঠান্ডা মাথায় কাজ ছেড়ে আবার যেমন লুকিয়ে এসেছিল তেমনি লুকিয়েই পালিয়ে গেছে। আঘাত যেভাবে করা হয়েছে আর জুতোর ছাপ যেমন, তা দেখে মনে হয় খুনি অবশ্যই একজন পুরুষ। এরপর পুলিশ মার্থাকে জিজ্ঞাসাবাদ করে। আচ্ছা মিস মার্থা, কোনো জিনিস কি চুরি গেছে? ঘরের ভেতর থেকে কোনো কিছুই চুরি যায়নি অফিসার। এমনকি ডাক্তারের সোনার ঘড়িটাও তার পকেট থেকেই তো আপনারা পেলেন। তবে মিসিং বলতে যদি হয়, তবে একটা ছবি। পুলিশ অফিসার বিস্মিত হয়ে জানতে চাইলেন, ছবি? কার ছবি? ফ্রান্সিস মর্টনের একটা ছবি। এই ঘরেই থাকতো, সেই ছবিটা নেই। আর মেজের ওপর সবুজ রঙের যে চোখ ঢাকা একটা পেঁয়াজ পড়ে আছে, ওটা কার? ঠিক বলতে পারবো না, তবে এটা ডাক্তারের জিনিসই হতে পারে। যদিও আমি কিন্তু এটা আগে কখনো দেখিনি। সমস্ত সন্দেহ গিয়ে পড়ল একজনেরই ওপর, আর্থার মর্টন, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করল। আর্থারের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও আনুষঙ্গিক প্রমাণ সাংঘাতিক। বোনের সঙ্গে ডক্টর লানার বিচ্ছেদ হওয়ার পর আর্থারের প্রতিশোধ নেবার হুমকি অনেকেই শুনেছে। পুলিশের অনুমান, চাবুক হাতে রাত 11টায় আর্থার ডাক্তারের ঘরে ঢোকেন। সেই সময় ভয়ে বা রাগে ডাক্তার চেঁচিয়ে ওঠেন। মার্থা সেই চিৎকার শুনেছেন। তারপর আর্থার ও ডাক্তারের মধ্যে বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে আর্থারের আঘাতে ডাক্তারের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে ডাক্তারের হার্টের রোগ ছিল। কম্পাউন্ডার পুলিশকে জানালেন, স্যারের হার্টের রোগ ছিল? কই, আমি তো শুনিনি। সারাক্ষণ আমি ওনার কাছেই থাকতাম। পেশেন্টের কথা বাদ দিয়েও অন্যান্য কথা বলতেন স্যার, অবশ্য মুড ভালো থাকলে বা অন্যান্য কাজের চাপ না থাকলে। হ্যাঁ, হয়তো উনি ওনার রোগের কথা কারোর সাথে শেয়ার করতে চাননি, তবে ওই রোগের কারণেই ওনার মৃত্যুটা নিশ্চিত হয়েছে। মৃত্যুটা নিশ্চিত দেখেই খুনি আর্থার সিদ্ধান্ত নেয় বোনের ছবিটা ফ্রেম থেকে ছিঁড়ে নিয়ে কম্পাউন্ডে ঝোপঝাড়ের পাশ দিয়ে লুকিয়ে বাড়ি চলে যাবে, এবং তাই করে। সরকার পক্ষের উকিল ঘটনাটা এইভাবে সাজিয়েই তার বক্তব্য রাখলেন। অবশ্য আর্থারের সপক্ষেও কিছু তথ্য ছিল। একটু গোয়ার ভাব থাকলেও ওর সারল্য ও দিল খোলা স্বভাবের জন্যই সবাই ওকে ভালোবাসত। পুলিশকে এবং আদালতে দাঁড়িয়ে আর্থার একই কথা বলে। ডাক্তারের সঙ্গে পারিবারিক কিছু ব্যাপারে কথা বলার জন্যই ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। আমার সাথে এক মহিলার দেখা হয়েছিল। ওনার সাথে আমি খুবই রূঢ় ব্যবহার করি, তার জন্য আমি অনুতপ্ত। আমি ডাক্তারকে না পেয়ে কম্পাউন্ডে অপেক্ষা করে শেষে রাত 3টের সময় বাড়ি ফিরে যাই। আমি এক বর্ণ মিথ্যে বা বানিয়ে বলছি না। বিশ্বাস করুন জজ সাহেব, ডাক্তারের মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানতাম না। আর্থার পুলিশ বা আদালতে নিজের বোনের সম্পর্কে একটা কথাও বলেনি। সত্যিই কিছু তথ্য আর্থারের নির্দোষিতা প্রমাণ করে। আর্থার আরও বলে, ডাক্তার লানা রাত 11টার সময় তার পড়ার ঘরে ছিলেন জীবিত, কেননা মার্থা ওই সময় ডাক্তারের গলার আওয়াজ শুনেছিলেন। হতে পারে তখন ডাক্তারের সঙ্গে অন্য কেউ ছিল। যেভাবে ডাক্তার অধৈর্য হয়ে মার্থাকে ওই সময় চলে যেতে বলেন, তাতে তাই মনে হয়। আর এই যুক্তি যদি সত্যি হয়, তাহলে ডাক্তারের মৃত্যু হয়েছিল ওই 2 ঘটনার মধ্যে কোনো এক সময়, কেননা ওই মহিলা আমাকে গেটের কাছে দেখেন তার ঠিক পরেই। বিশ্বাস করুন জজ সাহেব, আমি নির্দোষ জজ সাহেব। এবার প্রশ্ন, ডক্টর লানার ঘরে তাহলে কে এসেছিল এবং কি উদ্দেশ্যে? আর্থারকে ছাড়া বাড়ির ত্রিসীমানায় আর কাউকে দেখা যায়নি। তাছাড়া ডাক্তারের প্রতি তার বিরূপ মনোভাব ছিল সুবিদিত। কাদামাখা জুতোর ছাপ দেখেও কিছু বোঝা যাচ্ছিল না।
সেদিন বৃষ্টি হওয়ায় যে কেউই ডাক্তারের ঘরে এসে থাকুক তার জুতোর ছাপ কাদা মাখাই হতো। ফ্রান্সিসের ছবিটা আর্থারের কাছে না পাওয়া গেলেও তার মানে এই নয় যে আর্থার নির্দোষ, কেননা ছবিটা সরিয়ে ফেলার বা নষ্ট করার যথেষ্ট সময় আর্থারের হাতে ছিল। সব মিলিয়ে এটা কিছুতেই বোঝা যাচ্ছিল না যে আর্থার দোষী নাকি নির্দোষ। রহস্যময় এবং বেদনাদায়ক ঘটনাটির এই হলো সারাংশ। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে লোকজন এই রহস্য নিয়ে প্রচুর আলোচনা শুরু করল, সমাধানের বিভিন্ন রকম সূত্রও দিল। কিন্তু আদালতে বিচারের সময় যে চাঞ্চল্যকর পরিণতির ইঙ্গিত পাওয়া গেল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। তখনকার ল্যাঙ্কাশায়ার উইকলি নামের খবরের কাগজে এই বিচারের যে রিপোর্ট বেরিয়েছিল তার একটা সারাংশ এই: সরকার পক্ষের উকিল আর্থারের বিরুদ্ধে এমনভাবে কেস সাজিয়েছিলেন যে আর্থারের উকিল মিস্টার হামফ্রি প্রায় অসহায় হয়ে পড়লেন। বেশ কয়েকজন সাক্ষী এটাও জানালো যে বোনের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য ডাক্তারের ওপর প্রতিশোধ নেবার বাসনা তারা আর্থারের মুখেই শুনেছে। মিসেস ম্যাডিং বলেছেন যে তিনি আর্থারকে ওই রাতে ডাক্তারের বাড়ির কম্পাউন্ডে দেখেছেন। আরেকজন সাক্ষীও বলেছেন যে আর্থার ভালোভাবেই জানত যে ডক্টর লানা অনেক রাত পর্যন্ত তার চেম্বারে কাজ করেন এবং সেই জন্যই সে অত রাতে এসেছিল। ডাক্তারের এক চাকর তো সরকারি উকিলের জেরায় নাজেহাল হয়ে বলেই ফেলল যে ডাক্তার রাত 3টের সময় বাড়ি ফিরেছিলেন। সরকারি উকিল এও বললেন, যেহেতু মিসেস ম্যাডি রাত 3টের সময় আর্থারকে দেখেছিলেন, ব্যাপারটা 2 2 4 হয়ে গেল। এমনকি ডাক্তারের ঘরে পাওয়া জুতোর ছাপের সঙ্গে আর্থারের জুতোর ছাপের মিল রয়েছে। তাই সব দিক থেকে মিস্টার আর্থারই প্রকৃত খুনি, আসল অপরাধী। এখন উনি ভালো মানুষের অভিনয় করছেন। বেলা 3টের সময় যখন মিস্টার কার তার বক্তব্য শেষ করলেন এবং আদালত বিরতির জন্য বন্ধ রইল, তখন উপস্থিত সবাই এটা বুঝে গেল যে আর্থারকে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব। সাড়ে 4টের সময় আবার আদালত চালু হতেই বেশ হইহট্টগোল শুরু হয়ে গেল, কেননা আর্থারের উকিল তার প্রথম সাক্ষী মিস ফ্রান্সিস মর্টনকে পেশ করলেন। অর্ডার অর্ডার অর্ডার, কোর্টের শৃঙ্খলা বজায় রাখুন। ফ্রান্সিসকে একটু বিচলিত দেখালেও সে কিন্তু নিচু গলায় অথচ পরিষ্কারভাবে তার সাক্ষ্য দিল। মিস্টার হামফ্রি মিস ফ্রান্সিস মর্টনকে বললেন, বলুন মিস ফ্রান্সিস মর্টন, মহামান্য আদালত আপনার সাক্ষ্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ডাক্তারের সঙ্গে আমার খুব শীঘ্রই ছাড়াছাড়ি হতে চলেছিল। আমার ভাই আর্থার ডাক্তার সম্বন্ধে যেসব মন্তব্য করেছে সেগুলো অনুচিত, কেননা ডক্টর লানা অত্যন্ত সজ্জন। তিনি আমার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেননি। আর্থারকে প্রচুর বোঝানো সত্ত্বেও আমি ওকে শান্ত করতে পারিনি। এমনকি ঘটনার দিন সন্ধেবেলায়ও ওই ডাক্তারকে আমি দেখে নেব বলে আর্থার শাসিয়েছিল। ফ্রান্সিসের বক্তব্য এখনো পর্যন্ত আর্থারের বিরুদ্ধেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই আর্থারের উকিল মিস্টার হামফ্রি ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। আচ্ছা ফ্রান্সিস, তোমার কি বিশ্বাস তোমার ভাই অপরাধী? আদালতে বিশ্বাসের কোনো জায়গা নেই মিস্টার হামফ্রি, আদালত প্রমাণ চায়। সরি ইওর অনার। ফ্রান্সিস, তুমি কি জানো তোমার ভাই ডক্টর লানাকে খুনের অপরাধে অভিযুক্ত, কিন্তু আসলে সে খুনি নয়? জানি। কিভাবে? কেননা ডক্টর লানা মারা যাননি। এই চাঞ্চল্যকর উক্তিতে আদালতে বেশ গুঞ্জন শুরু হল। জীবিত অর্ডার অর্ডার অর্ডার। একটু পরেই আবার শুরু হলো সওয়াল জবাব। কিন্তু তুমি কি করে জানলে যে ডক্টর লানা মারা যাননি? কেননা তার তথাকথিত মৃত্যুর পরে লেখা চিঠি আমি পেয়েছি। চিঠিটা কি তোমার কাছে আছে? আছে, কিন্তু সেটা আমি দেখাতে চাই না। খামটা? হ্যাঁ, এই যে খামটা, লিভারপুল পোস্ট অফিসের স্ট্যাম্পের তারিখটা 22 জুন। তার মানে তার তথাকথিত মৃত্যুর পরের দিন। আচ্ছা, তুমি কি শপথ করে বলতে পারো এই হাতের লেখা ডক্টর লানার? অবশ্যই। আমি আরও 6 জন লোককে আনতে পারি যারা এই হাতের লেখা চেনে। মিস্টার হামফ্রি, তাহলে আপনি সেই সাক্ষীদের কাল কোর্টে আসতে বলুন। ইওর অনার, চিঠিটা আমাদের দেওয়া হোক।
যাতে বিশেষজ্ঞ দিয়ে আমরা পরীক্ষা করাতে পারি হাতের লেখাটা সত্যিই ডক্টর লানার না নকল। এই চিঠিটা যখন মিস্টার ফ্রান্সিস মর্টনের কাছে ছিল, তাহলে সেটা উনি আগেই পুলিশকে দিলেন না কেন? তাহলে মামলাটা এত দূর গড়াতো না। হয়তো অভিযুক্তকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তেই নকল চিঠিটা দেখিয়ে আদালতের রায় বদলানোর চেষ্টা করা হচ্ছে। মিস ফ্রান্সিস, এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে? ডক্টর লানা চিঠির ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন। তাহলে তুমি এখন চিঠিটা পেশ করলে কেন? আমার ভাইকে বাঁচানোর জন্য। আপাতত আদালত মুলতবি রইল, আগামীকাল আবার শুনানি হবে। মিস্টার হামফ্রিকে প্রমাণ করতে হবে মৃত মানুষটির দেহটা কার। রহস্যের এই আকস্মিক মোড় নিয়ে খবরের কাগজে প্রচুর লেখালেখি হয়। এখন যদি সত্যিই প্রমাণ হয় যে ডক্টর লানা জীবিত, তাহলে কি সেই অপরিচিত লোকটির মৃত্যুর জন্য ডক্টর লানাই দায়ী? অন্তত পরিস্থিতি তাই বলছে। হয়তো তার চিঠিতে এই ব্যাপারে স্বীকারোক্তি আছে, আর সেই কারণেই ফ্রান্সিস সেই চিঠি দেখাতে চাইছেন না। অর্থাৎ ফ্রান্সিস যদি তার ভাইকে বাঁচাতে চান, তাহলে ডক্টর লানাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। কেননা খুনের শাস্তি মৃত্যু। চিঠির বয়ান যদি অন্যরকম হয়, তবে ডক্টর লানা নির্দোষ প্রমাণিত হবে। এখন অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। পরের দিন সকালে আদালত লোকজনে ঠাসা। মিস্টার হামফ্রির হাবভাব বেশ বিচলিত। উনি কিছু নিয়ে খুবই চিন্তিত বলে মনে হল। একসময় সরকার পক্ষের উকিল মিস্টার কারের কানে কানে কিছু বললেন। তাই শুনে মিস্টার কারের মুখের চেহারা পাল্টে গেল, ভ্রু কুঁচকে গেল। এরপর মিস্টার হামফ্রি জজ সাহেবকে বললেন, আমি ফ্রান্সিসকে সাক্ষী দিতে আর ডাকছি না। মহামান্য আদালত, এ ব্যাপারে মিস্টার কার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। আমি অন্য একজন সাক্ষীকে পেশ করতে চাই, যার সাক্ষ্যে এই প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডাকুন আপনার সাক্ষীকে। আমার পরবর্তী সাক্ষী ডক্টর অ্যালোয়সিয়াস লানাকে ডাকা হোক। ডক্টর অ্যালোয়সিয়াস লানা হাজির। বলাই বাহুল্য, বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল পুরো আদালত এবং সমবেত লোকজন। যে ডাক্তারকে নিয়ে এত আলোচনা এবং যার মৃত্যু নিয়ে এই বিচার, তাকে আদালতে সশরীরে দেখতে পেয়ে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। আদালতের মধ্যেই তুমুল গুঞ্জন শুরু হল। একসময় আদালতে প্রবেশ করলেন ডক্টর লানা। গুঞ্জনের আওয়াজ যেন একটু বেড়ে গেল। যারা ডক্টর লানাকে আগে দেখেছেন, তাদের মনে হলো ডাক্তারের চেহারা যেন একটু শুকিয়ে গেছে, তার মুখে বিষণ্ণতার ছাপ। কিন্তু তা সত্ত্বেও তার ব্যক্তিত্বের বিশিষ্টতা এবং আভিজাত্য একটুও কমেনি। জজ সাহেব অনুমতি দিলেন। অর্ডার, অর্ডার। ডক্টর লানা, আপনি আপনার বক্তব্য শুরু করুন। 21শে জুন রাতে যা ঘটেছিল তা আমি সম্পূর্ণ খোলাখুলিভাবে বলবো, কিন্তু আমি নিজেও জানতাম না যে জল এত দূর গড়িয়েছে। যাই হোক, আমার দ্বারা যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে সেটাও আমি ঠিক করার চেষ্টা করছি। আর্জেন্টিনা সম্বন্ধে যারা জানেন, তাদের কাছে লানা পরিবারের নাম সুবিদিত। প্রাচীন স্পেনের এক অভিজাত বংশের লোক আমরা। আমার বাবা আর্জেন্টিনায় উচ্চ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। দাঙ্গায় তার মৃত্যু না হলে হয়তো আর্জেন্টিনার রাষ্ট্রপতিও হয়ে যেতে পারতেন তিনি। আমি আর আর্নেস্ট ছিলাম দুই যমজ ভাই। আমাদের দুজনকে অবিকল একরকম দেখতে ছিল। লোকে তো প্রায় বুঝেই উঠতে পারত না কে আর্নেস্ট আর কে অ্যালোয়সিয়াস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথা বলার ভঙ্গি বা মুখের অভিব্যক্তি একটু আলাদা হতে থাকলেও আমাদের শারীরিক মিল ছিল একই রকম। মৃত ব্যক্তির সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করা ঠিক নয়, আর বিশেষত সেই ব্যক্তি যদি নিজের ভাই হয়। তবুও আপনাদের এটুকু জানা দরকার যে আমার ভাই আর্নেস্ট মোটেই ভালো মানুষ ছিল না। ওকে আমি রীতিমতো ভয় পেতাম, কেননা ওর অনেক অপকর্মের দায় আমাকে বহন করতে হয়েছিল আমাদের ওই চেহারার সাদৃশ্যের জন্য।
অবশেষে একটা অত্যন্ত বিশ্রী ব্যাপারে যখন ওর কৃতকর্মের পুরো দায়টাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, তখন আমি জন্মভূমির মায়া কাটিয়ে চিরদিনের মতো ইউরোপে চলে এলাম। গ্লাসগো থেকে ডাক্তারি পাশ করে এই অঞ্চলে প্র্যাকটিস শুরু করে দিলাম। ভেবেছিলাম ল্যাঙ্কাশায়ারের এই প্রত্যন্ত গ্রামে আর্নেস্টের সঙ্গে আমার আর দেখা হবে না। দেখা হওয়াও এক প্রকার অসম্ভব। কিন্তু ঘটনা হচ্ছে, এত বছর পরেও ও আমার খোঁজ পেয়ে গেল। ওর টাকা করে কিছুই নেই, পুরোপুরি নিঃস্ব। একটা চিঠি লিখে আমাকেও জানালো যে ও আসছে। আর ও জানতো আমি ওকে ভয় পাই, তাই ওর মতলব আমাকে ভয় দেখিয়ে টাকা আদায় করা। আমি বুঝতে পারলাম আর্নেস্টের আগমন যথেষ্ট বিপজ্জনক, এবং শুধু সেটা আমার কাছে নয়, আমার পরিচিত ও শুভানুধ্যায়ীদের কাছেও। যাই হোক, ওই দিন মানে 21শে জুন রাত 10টা নাগাদ আমার ভাই এসে হাজির হলো। জানলার কাঁচের বাইরে ওর মুখটা দেখে প্রথমে চমকে উঠেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওটা আমারই প্রতিচ্ছবি, এত মিল আমাদের দুজনের। কিন্তু চোখে পড়ল ওর ঠোঁটের কোণে সেই পুরনো বদমায়েশি হাসিটা। এই আমার সেই ভাই, যার জন্য আমি দেশ ছাড়া। মাথা ঠান্ডা রেখে দরজাটা খুলে দিলাম। ও ভেতরে এলো। দেখেই বুঝলাম যে ওর অবস্থা খুব খারাপ। হতদরিদ্র অবস্থায় সেই লিভারপুল থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে। জাহাজে নাবিকদের সঙ্গে হয়তো মারপিট করেছিল। একটা চোখে আঘাত লেগেছে, আর সেই চোখের উপর একটা প্যাঁচ লাগানো। কিন্তু আমার ডাক্তারি চোখে বুঝতে পারলাম যে ওর শরীরে সম্ভবত কোনো সাংঘাতিক ব্যাধিও আছে। ও আমাকে কেমন ভাবে অপমান করলো বা কিসের ভয় দেখালো, সে বিষয়ে এখানে আর কিছু বলতে চাই না। কিন্তু এটুকু বলা দরকার যে ওর চরম দুর্ব্যবহার ও গালিগালাজ সত্ত্বেও আমি আমার মাথা ঠান্ডা রেখেছিলাম। বুঝতে অসুবিধা হয়নি যে ওর দারিদ্র্য ওকে আমার প্রতি এমন বিদ্বেষপূর্ণ করে তুলেছিল। কেননা আমি তখন প্রভূত বৃত্তের মালিক। চেঁচামেচি করে ঘুষি পাকিয়ে আমার দিকে হঠাৎ একবার এগিয়ে আসার সময় ও হঠাৎ কাঁপতে কাঁপতে বুকের এক পাশ চেপে ধরে একটা চিৎকার করে ধরাস করে মেঝের উপর পড়ে গেল। ওকে তুলে ধরে সোফাতে শোয়ালাম। কোনো সারা শব্দ নেই। হাত ঠান্ডা, ওর বদমেজাজ ও অসুস্থ হার্ট, এই দুয়ে মিলে ওর মৃত্যু হয়েছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। পুরো ব্যাপারটা একটা সাংঘাতিক দুঃস্বপ্নের মতন লাগছিল। আর্নেস্টের শেষ চিৎকারটা শুনে মার্থা দরজায় করাঘাত করেছিলেন। তাকে আমি চলে যেতে বলেছিলাম। তারপরে আমার চেম্বারের দরজায় টোকা দিয়েছিল কেউ, সম্ভবত কোনো রোগী। আমি দরজা খুললাম না। আমি কেমন হতভম্বের মতো বসেছিলাম। কি করণীয় কি নয় এসব ভাবার পজিশনে আমি তখন ছিলাম না। বসে বসে বিশেষ কোনো চিন্তা ছাড়াই মাথায় হঠাৎ একটা প্ল্যান এসে গেল। আপনারা জানেন যে বিশপস ক্রসিংয়ে থাকা আমার পক্ষে ব্যক্তিগত কারণে একটু অসুবিধাজনক হয়ে পড়ছিল। বিশেষত ফ্রান্সেসের সঙ্গে আমার বিয়ে হওয়ার ব্যাপারটা ভেঙে যাওয়াতে আমি লোকের সহানুভূতির বদলে খারাপ ব্যবহারই পেয়েছিলাম। আর্নেস্টের মৃতদেহ দেখে আমার মনে হলো
বিশপস ক্রসিং থেকে চিরতরে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমার হাতে। শরীরটা আমার থেকে একটু বেশি ভারী ও মুখে একটা কর্কশ ভাব, এছাড়া আর আর্নেস্টের মধ্যে কোনো শারীরিক তফাৎ আমাদের ছিল না। এমনকি দুজনের গোঁপদাড়িও কামানো, মাথার চুলও প্রায় একই দৈর্ঘ্যের। যদি ওর সঙ্গে আমার পোশাকটা বদলে নিই, তাহলে সবাই ভাববে যে ডাক্তার লানাই মারা গেছে। প্ল্যান মতো 1 ঘন্টার মধ্যে ভাইয়ের সঙ্গে আমার পোশাক বদল করে বাড়িতে যা টাকা কড়ি ছিল তা সঙ্গে নিয়ে আমার চেম্বারের বাইরের দিকের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল একজনের একটা ছবি। ভুল করে ফেলে এসেছিলাম একটা জিনিস, ভাইয়ের চোখের উপর লাগানো সেই প্যাচটা। সেই রাতেই পৌঁছে গেলাম লিভারপুল। জজ সাহেব, আমি শপথ করে বলতে পারি যে আমি কখনো ভাবিনি যে লোকে বুঝবে আমাকে খুন করা হয়েছে এবং সেই জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হবে। বরং আমি ভেবেছিলাম যে এখান থেকে চলে গেলে কিছু লোক আর আমাকে দেখে বিব্রত বোধ করবেন না। কোনো দূর দেশে চলে যাওয়ার আগে কিছুদিনের জন্য জাহাজে ভ্রমণে যাব এই ভেবে লিভারপুলে একটা জাহাজের টিকিট কেটে ফেললাম। কিন্তু জাহাজে ওঠার আগে মনটা কেমন খারাপ হয়ে গেল। মার্টন পরিবারের আর সবাই আমার সঙ্গে যেরকম ব্যবহারই করে থাকুক না কেন, আমি জানতাম আমার মৃত্যুর সংবাদে ফ্রান্সিস খুবই কষ্ট পাবে। তাই ফ্রান্সিসকে সব কিছু জানিয়ে একটা চিঠি দিয়েছিলাম। চিঠিটার কথা আদালতে ফ্রান্সিস জানিয়ে খুব ভালোই করেছে, না হলে নিরপরাধ আর্থার হয়তো শাস্তি পেত। যদিও আমি ওকে চিঠিটার ব্যাপারটা গোপন রাখতে বলেছিলাম। গত রাতেই জাহাজ ভ্রমণ শেষ করে লিভারপুলে ফিরেছি। আমার তথাকথিত মৃত্যু নিয়ে জল কত দূর গড়িয়েছে, অথবা আর্থার মর্টন আমাকে হত্যার ব্যাপারে অভিযুক্ত হয়েছে, এসব আমি কিছু জানতাম না। গতকাল সন্ধ্যের কাগজে আইন আদালত সংক্রান্ত পাতায় খবরটা পড়েই একটা এক্সপ্রেস ট্রেনে চেপে আমি এখানে চলে এসেছি আদালতকে সত্যটুকু বলবো বলে। ব্যাস। অর্ডার অর্ডার অর্ডার, কোর্টের শৃঙ্খলা বজায় রাখুন। বলাই বাহুল্য, ডক্টর লানার এই বিবৃতির পর মামলা খারিজ হয়ে যায়। তবুও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য পুলিশ আরও খোঁজ খবর নিল। যেমন, যে জাহাজে ডক্টর লানার ভাই আর্জেন্টিনা থেকে ইংল্যান্ডে এসেছিলেন, সেই জাহাজের ডাক্তার পুলিশকে জানালেন যে আর্নেস্টের হৃদরোগের ব্যাপারটা জাহাজেই ধরা পড়েছিল এবং পোস্টমর্টেম রিপোর্টেও ওর মৃত্যুর কারণ হৃদরোগ। ডক্টর লানা আবার থাকতে শুরু করলেন তার হঠাৎ ছেড়ে যাওয়া বিশপস ক্রসিংয়েই। আর্থার বুঝতে পারলেন আর্নেস্টের কারণেই ডাক্তারের সঙ্গে তার বোন ফ্রান্সিসের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এর ফলে আর্থারের সঙ্গে ডাক্তারের পুরনো সহজ সম্পর্ক আবার গড়ে উঠল। এর কিছুদিন পরেই মর্নিং পোস্ট কাগজে ব্যক্তিগত কলমে নিম্নোক্ত খবর অনেকেরই চোখে পড়েছিল। গত 19শে সেপ্টেম্বর বিশপস ক্রসিং চার্চে রেফারেন্ড স্টিফেন জনসনের পৌরোহিত্যে আর্জেন্টিনার প্রাক্তন বিদেশমন্ত্রী ডন অ্যালফ্রেডো লানার পুত্র অ্যালোয়সিয়াস জেভিয়ার লানার সঙ্গে লি হল নিবাসী স্বর্গীয় জেমস মর্টনের একমাত্র কন্যা ফ্রান্সিস মর্টনের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ব্ল্যাক ডক্টর। আজকের গল্প পাঠে ছিল অর্ণব, সুমনা, অনুপম, সুমনা, তনিমা, জ্যোৎস্না, তুহিন, কুন্তল, শ্রমিক, তমাল, সচ্চিদানন্দ, তাপস এবং আমি মনতোষ।
সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Down Mystery Lane.